কত রকম সংকেতে ভরা আছে রবীন্দ্রনাথের লিখনী। রবীন্দ্রনাথের নাটক রাজা বিশেষ করে মনে পড়ে যাচ্ছে রথের রশি, মুক্তধারা, আরো অনেক কিছু, অচলায়তন ইত্যাদি। লেখবার সময় তার স্বদেশী সমাজের অভিজ্ঞতা ছিল নিকট অতীতের ঘটনা। ভাবলেন সেই দেশের কথা যেখানে সবাই রাজা, তাদের সেই রাজার রাজত্বে। ভিন দেশের লোক এসে কি বলে, এখানে রাজাকে দেখা না গেলেও সব কেমন ঠিকঠাক চলছে, নেই কোনো পাইকের হাক ডাক, হুকুম বর্দারের জোর জুলুম। সুদর্শন তার জানার ছিল গুণহীন রূপের অন্ধকার, জানার পথে সে রূপে গুণে অবশেষে একাকার সুন্দরকে খুঁজে পেল। বেপরোয়া বাসনার জন্য হার মেনে রেহাই খুঁজল কাঞ্চিরাজ। আর তার সঙ্গে কি কোথাও মিল নেই আমাদের এই সময়ের? আমাদের কলের জোর বিপুল যে কিরকম করছিল ওগুলো শুনে তোকে কি বলবো। আমার বুকের ভেতরে রক্ত ফুটছিল, কথা খুঁজে পাচ্ছিলাম না। যখন ড্রয়িং রুমের এক কোণে এসে বসলুম, আমার চোখে সমস্ত ছায়ার মতো ঠেকছিল। আমি যেন আমার চোখের সামনে সমস্ত বৃহৎ ভারতবর্ষ বিস্তৃত দেখতে পাচ্ছিলাম। আমাদের এই গৌরবহীন বিষণ্ণ হতভাগ্য জন্মভূমিকে যেন আর কোনোদিন দেখতে না হয়। ফলে দেশকে কিভাবে রক্ষা করতে হবে সেই প্রশ্নের উত্তরেই রবীন্দ্রনাথের আজীবন শিক্ষা সংস্কার, সেই প্রশ্নের উত্তরেই রবীন্দ্রনাথের আজীবন পল্লী সঞ্জীবন। আমরা আরো আলোচনা শুনব, অপেক্ষায় উন্মুখ হয়ে আছি। সবাইকে আবারও স্বাগত জানিয়ে নমস্কার। অধ্যক্ষ অয়ন্তিকা ঘোষ মহাশয়কে একটা ছোট ওই আগের সম্বর্ধনা অনুষ্ঠানেরই একটু অংশ বাকি রয়ে গেছে, কারণ শর্মিষ্ঠাদি বাকিদের সম্বর্ধনা জানাচ্ছিলেন তাই জন্য। তো আমি আমাদের নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং এই অনুষ্ঠান সভার আহ্বায়ক সুমিত কুমার দেবনাথকে, স্যারকে, অধ্যাপককে অনুরোধ করছি শর্মিষ্ঠা দে বসুকে সম্বর্ধনা জানানোর জন্য। কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের পক্ষ থেকেই সম্পাদক হিসেবে শর্মিষ্ঠাদিকে ডেকে নিচ্ছি আমাদের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানকে সম্বর্ধনা জানানোর জন্য। এইবার সম্বর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। আমরা শর্মিষ্ঠাদিকে বসতেই আবার ডেকে নিচ্ছি ডক্টর শর্মিষ্ঠা দে বসুকে, সম্পাদক, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজ। দিদিকে অনুরোধ করছি। নমস্কার। আজকের মঞ্চে উপবিষ্ট অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক পল্লব সেনগুপ্ত, ডক্টর প্রলেম কুমার চক্রবর্তী, অধ্যক্ষ ডক্টর অয়ন্তিকা ঘোষ, ডক্টর সুমিত কুমার দেবনাথ, সকলকে সম্মান জানিয়ে, এবং অনলাইনে আছেন আমাদের আরেকজন সূচক বক্তা ডক্টর রফিকুল্লাহ খান, ওনাকেও সম্মান জানাই, এবং আরও যারা আছেন এবং এখানে দর্শক আসনে যারা উপবিষ্ট আছেন সকলকে উপযুক্ত সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ নববালিগঞ্জ মহাবিদ্যালয় এই সুন্দর সভাকক্ষে আমরা কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য একত্রিত হয়েছি। কবিগুরুকে সম্মান জানিয়ে ও প্রণাম জানিয়ে উপস্থিত সকল অভ্যাগতজন, মাননীয় বক্তা, কলেজের সকল অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী, সোসাইটির গবেষকবৃন্দ, সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন,
এবং অতিথিবর্গকে আজকের এই আলোচনা সভায় স্বাগত জানাই। এই উদ্যোগকে সার্থক করে তোলার জন্য আমরা নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের যে সহযোগিতা পেয়েছি তার জন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক অয়ন্তিকা ঘোষের কাছে সত্যি কৃতজ্ঞ। বাংলা বিভাগের প্রধান এবং সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ কবি, দার্শনিক, লেখক, চিন্তাবিদ, শিল্পী ও সমালোচক রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর দার্শনিক চিন্তার চর্চাকেই আলোচনার সভার বিষয় হিসেবে নির্বাচন করা হয়েছে। তার রাজনৈতিক দর্শন মূলত রাষ্ট্রনৈতিক চিন্তা। কালান্তরের সূচনাতেই তিনি লিখেছেন যে মানুষ সুদীর্ঘ কাল থেকে চিন্তা করতে করতে লিখেছে তার রচনার ধারাকে ঐতিহাসিকভাবে দেখাই সঙ্গত। এক সামগ্রিক ভাবনার প্রকাশ যা রবীন্দ্রনাথের দর্শনের মূল সূত্র। স্বদেশী আন্দোলন কালপর্ব থেকেই আজকের বিষয় রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শন। একটু রবীন্দ্রনাথের ভাষাতেই বলি, সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতেই প্রেম জাগিবে আমারও। অর্থাৎ কর্মযোগী বোধ হয় রাজনৈতিক দর্শনের এক অন্যতম মূল বিষয় হয়ে যায়। সেখানেই বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও। এখন আমরা রবীন্দ্রনাথের সেই রাজনৈতিক দর্শনকে আরো অনুপুঙ্খভাবে বুঝতে চাইব। প্রথমেই সূচক ভাষণের জন্য ডেকে নিতে চাইব অধ্যাপক পল্লব সেনগুপ্তকে, মাননীয় উপদেষ্টা, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজ, প্রাক্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, প্রাক্তন অধ্যক্ষ, এশিয়াটিক সোসাইটি, বলবেন কালের যাত্রার ধ্বনি। আমি একটু অনুরোধ জানাবো কর্তৃপক্ষকে যে স্যারের সামনে যদি একটু স্ট্যান্ডি দেওয়া যায়। স্যারকে অনুরোধ জানাবো আপনি স্ট্যান্ডিতেই যদি আপনার বক্তব্যটি রাখেন। অশাস্ত্রীয় অরাবীন্দ্রিক বক্তব্য এসে যাবে, আমি সেই জন্য প্রথমে বিদগ্ধজনদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, বিশেষ করে পবিত্রের কাছে। পবিত্র আমাকে এই জন্য পরে তার যা পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। কালের যাত্রায় রবীন্দ্রনাথ কিভাবে রাখতেন, তাহলে তিনি কি পুরোদস্তুর সমাজতন্ত্রী হয়েছেন, সোশ্যালিস্ট। গান কিভাবে এক সংগ্রামী কমিউনিস্টকে উদ্বুদ্ধ করেছিল, মূল আলোচনাটার সঙ্গে তার সম্পর্ক কিছু না বলে পারছি না। আপনাদের এত সমনোযোগ শ্রবণ শুনে আমার ভালো লাগছে। সেই সৈনিকের নাম ছিল লেফটেন্যান্ট জেনারেল নিয়োনো, ইন্দোনেশিয়ার সৈন্যবাহিনীর উপাধ্যক্ষ ছিলেন তিনি। 1965 সালে মার্কিনী প্ররোচনা এবং সহায়তায় ইন্দোনেশিয়ায় বৈধভাবে উৎখাত করে, সরকারকে উৎখাত করে প্রতিক্রিয়াশীল এক সামরিক অভ্যুত্থান ঘটায় জেনারেল সুয়ার্তো, যিনি সৈন্যবাহিনীর প্রধান ছিলেন। সেই অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করে সুয়ার্তো লোকেরা, তাদের খুঁজে পাওয়া যায়নি অনেককেই, পরবর্তীতে তাদের মৃতদেহ। সবচেয়ে বেশি খুন হয় গণতন্ত্রীরা আর কমিউনিস্টরা। প্রেরণাকে সম্বল করে দূর ভবিষ্যৎ উজ্জ্বল আলোচনা চোখ রবীন্দ্রনাথ নিজের কথা। কার? ওই মণিভূষণের, যে রাশিয়ার লোককে খেদানো বাদুড়ে ঠোকর খেয়েছে মাথায়, ইংরেজি জেলে চলে গেছে। তারপর অমিয়ার বাবা তার প্রথম প্রেমিক গরিব বলে তাকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন। একদিন তার খোঁজ পেয়ে ওই গহীন গায়ে এসে জানলো সেখানে অমিয়া এসেছে মহিভূষণের আরব্ধ কাজের দায়িত্ব নিয়ে। একটা কথা বলি, প্রথম আমলের কমিউনিস্ট সংগঠকদের কাজকর্ম সম্বন্ধে কবির কোনো অভিজ্ঞতা থাকার কথা নয়। হ্যাঁ, জার্মান থেকে হলস্টাইনে ইয়ং পাইনিয়ার্স লীগের সভায় তিনি গিয়েছিলেন, কিন্তু ঠাকুরবাড়ির ছেলে সুরেন্দ্রনাথ, কবির বিখ্যাত সেই কবিতার নায়ক সুরি বাবা, বিশ্বমানবের লক্ষ্মীনাথ নামে এদেশে প্রথম যুগের মার্ক্সবাদ সংক্রান্ত বইয়ের লেখক, সম্ভবত মার্ক্সবাদ সম্পর্কে বাংলায় সেটি প্রথম বই। তিনি ছিলেন তাত্ত্বিক কমিউনিস্ট। বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে
উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে, গ্লানি মুছে আঘাতে আঘাতে। সকলকে ধন্যবাদ। ভাষণ দেবেন অধ্যাপক পবিত্র সরকার, তাকে ডেকে নিচ্ছি, তাকে অনুরোধ করছি তার বক্তৃতার জন্য। তার বক্তৃতার শিরোনাম রবীন্দ্রনাথ, রাজনীতি, জীবন নীতি। স্যারকে অনুরোধ করছি। বুঝতেই পারছেন যে আমি লিখিত কোনো পেপার আনিনি। সব স্মৃতি সমানভাবে যে বিশ্বস্ততা করবে নাও হতে পারে, তবু আমি যেভাবে ভেবে এসেছি সেভাবে একটু গুছিয়ে বলবার চেষ্টা করব সময়ের মধ্যে। রবীন্দ্রনাথের সহজাত অনুমোদন ছিল, সর্বহারার একনায়ত্ব ব্যাপারটাকেও তিনি ঠিক আত্মস্থ করতে চাননি। তাই রুশ বিপ্লব এবং সোভিয়েত রাশিয়ার আর্থসামাজিক বিকাশ সম্বন্ধে মুগ্ধ এবং উচ্ছ্বসিত ছিলেন বটে, কিন্তু তার অন্তর্লীন তত্ত্বটিকে একটা সময় অবধি মানতে পারেননি। এটা পরের দিকে হয়েছে, কিন্তু তা হলেও সারা জীবন ধরে সামাজিক এবং অর্থনৈতিক শোষণ বঞ্চনার যারা শিকার, সেই সাধারণ মানুষের পক্ষে রবীন্দ্রনাথ থেকেছেন। তার লেখার মধ্যে বারবার সেই সব মানুষের কথা এসছে, তাদের শোক সুখ, বিবাদ প্রতিবাদ, বিশাল আনন্দের কথা, এবং তার থেকে একটা স্বতঃস্ফূর্ত মানব প্রেম জড়িয়েছে। এটা প্রথমে তার নিজের এলাকা বাংলা নিয়ে শুরু হয়েছিল, তারপরে স্বদেশ, এবং তারপরে বিশ্বের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সুসংহত করে তুলেছিল। রাশিয়ার চিঠি এবং তার আগে রক্তকরবীতে সেটা স্পষ্টভাবে অভিব্যক্ত হয়েছে, অন্যটি তার অন্যজির কম নয়। ফলত রবীন্দ্রনাথের রাজনীতি, এটা নিয়ে বন্ধু আলোচনা করলেন, অন্যরা আলোচনা করবেন। জাতি বলতে তিনি কি বোঝাতেন, মহাজাতি বলতে কি বোঝাতেন, এ নিয়ে অনেক উদ্ধৃতি আলোচনা আপনারা শুনবেন। আমি নিজে আরেকটা উৎস থেকে এই জায়গাটায় যাবার চেষ্টা করি। রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আপনারা সবাই পড়েছেন, আত্মশক্তির শেষে আছে ছাত্রদের প্রতি সম্ভাষণ। তাতে তিনি একজন জাপানি দেশপ্রেমিকের কথা বলছেন, ইয়োশিদা তোরাজিরো। এই ইয়োশিদা তোরাজিরো কথা তিনি কেন বলছেন? তোরাজিরো জাপানের সামন্ততন্ত্রকে শেষ করে গণতন্ত্র আনার যুদ্ধে যোগ দেওয়ার কথা ভেবেছিলেন। যখন তিনি ভেবেছিলেন তখন নাকি তিনি নিজেকে জিজ্ঞেস করেছিলেন যে জাপানকে আমি মুক্ত করব, কিন্তু জাপান কি, জাপানকে কি আমি চিনি? এই ঘরে থেকেছেন, জেলের ঘরে থেকেছেন, শ্রমিকের ঘরে থেকেছেন, থেকে 3 বছর পরে বলছেন যে হ্যাঁ আমি বলতে পারি আমি জাপান বলতে কি বুঝি সেটা এই। জাপান হচ্ছে জাপানের মানুষ, জাপানের বঞ্চিত মানুষ। আশ্চর্যের কথা, এই বইটা, এই কথা তিনি পড়েছিলেন যে বই, সে বইটার কথা কেউ বলেন না, বসে গিয়েছে। এবং তখন তিনি দেশপ্রেম, দেশ, এই প্রশ্নগুলো নিয়ে যখন আলোচনা করছেন, তখন সত্যি সত্যি দেশ বলতে কি বোঝায় তার উত্তর তিনি তোরাজিরোর কাছে পেয়েছিলেন। দেশের বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষ। এবং ওই ছাত্রদের প্রতি সম্ভাষণে একটা অসাধারণ প্যারাগ্রাফ আছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্যারাগ্রাফ। তাতে 2টো ছবি আছে, ভারত মাতা, ভারত লক্ষ্মী। এই কথাগুলো তখন খুব চালু হয়েছিল, 1905-এ লেখা, বঙ্গভঙ্গ আন্দোলন আছে। ভারত মাতা বলতে কি ওই অবনীন্দ্রনাথের ছবি,
চার হাতে চার রকমের জিনিস ধরা না। যে ভারত মাতা হিমালয়ের করুণ চূড়োয় বসে করুণ সুরে বীণা বাজাচ্ছেন, সেটা দেখা যথেষ্ট দেখা নয়। কিন্তু যে ভারত মাতা পল্লীর পঙ্কশেষ পানাপুকুরের ধারে ম্যালেরিয়া জীর্ণ সন্তানকে কোলে লইয়া পথ্যের চিন্তায় দিনাতিপাত করিতেছেন, সেই ভারত মাতা আসল ভারত।